ফুটবলে যে খাতা কলমের হিসেব একেবারেই অচল পিএসজি সেটা আরও একবার প্রমাণ করে দিল যে এই জায়গায় জিততে হলে শুধুমাত্র নিজের সেরাটা নয়, পরিকল্পনা যেভাবে করা হয়েছে সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতা জেনে তারপরে তোমাকে খেলতে হবে যদি তুমি জিততে চাও। পিএসজি বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে আসার আগে লুইস এনরিকে একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন, আমরা ডিফেন্ড করতে যাব না, আমরা ডিফেন্সিভ ফুটবল খেলতে যাব না, আপনারা গত ম্যাচটা যেভাবে দেখেছেন আমরা সেরকম একটা ফুটবল খেলবো। তাহলে এবার একটু দেখেন যে বায়ার্ন মিউনিখ তো ডিফেন্সিভ খেলার চিন্তাভাবনা আসলেই নাই। এখানে নিজেদেরকে যদি ডিফেন্ড করার চেষ্টা করা হতো, পিএসজি যদি সেটা করতো, তাহলে কি বায়ার্ন দুর্গ থেকে তারা বেরিয়ে আসতে পারতো বিজয় নিয়ে? পারতো না। লুইস এনরিকে যে একজন মাস্টার টেকনিশিয়ান, আপনি তাকে দেখলেই বুঝবেন যে এই মানুষটা এমন কিছু অচেনা প্লেয়ারদেরকে নিয়েও সে তার সেরাটা দিয়ে দলকে রক্ষা করতে জানে। আপনি গোলকিপারের কথা একটু বলেন না, আপনি কি চেনেন তাকে? কদিন দেখেছেন বলেন তো? আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে এই গোলকিপারের কিছু বিশেষত্ব আপনি একটু বলেন তো, আপনি বোধহয় আমতা আমতা করবেন বা আপনি বোধহয় শব্দ খুঁজে পাবেন না। ডিফেন্ডারের কথা একটু চিন্তা করেন না, মার্কিনিউসের পাশে গিয়ে দাঁড়ানো ছিল, নাম জিজ্ঞাসা করলে আপনি বোধহয় নামটা বলতে পারবেন, কিন্তু কোন দেশে খেলে সেটাকে আপনি বলতে পারবেন? শতকরা 30% মানুষ হয়তো বা বলতে পারবে, কিন্তু 70% মানুষ বলতে পারবে না। তাহলে বোঝা গেল এই যে মানে অপরিচিত খেলোয়াড় স্টার তারা এখনও হয়ে পারে নাই, কিন্তু তার মধ্যে দিয়ে নিজেদের সেরাটা দিয়ে যে আসলে মানে একটা দুর্গ জয় করা যায় সেটা লুইস এনরিকে অবশ্যই প্রমাণ করে দিলেন। আশরাফ হাকিমের অনুপস্থিতিতে জায়ের এমেরি ওই জায়গাটায় নিজের কতটুকু দিলেন দেখুন। বিট হচ্ছিলেন কয়েকবার, মানে লুইস দিয়াস কয়েকবার বিট করে যাওয়ার পরেও মার্কুইনহস এসে যখন তার সাথে সঙ্গ দেওয়া শুরু করেছে ওই জায়গায় মোটামুটি আর সমস্যা তৈরি করতে পারেনি। এই যে মার্কুইনহস চলে আসলো, এটাকে হঠাৎ করে চলে আসা না, লুইস এনরিকের একটা ছোট টোটকায় ওই জায়গার গ্যাপটা তারা পূরণ করে ফেলেছে এবং সমাধানটা খুব সহজে হাতে নাতে পেয়ে গেছে। আপনি এই মুহূর্তে পিএসজির যত প্রশংসা করবেন ততই কম হবে। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ তারা জিততে যাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরটা হয়তো বা ফাইনাল না হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না, তার কারণ আর্সেনালকেও তো একেবারে ছোট করে আপনি দেখতে পারেন না। সেই জায়গায় পিএসজিকে আপনি ডেফিনেটলি কিছুটা এগিয়ে রাখতে পারবেন। তবে এই মুহূর্তে আপনার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে বায়ার্ন মিউনিখ এত ভালো একটা দল, তাদের বিরুদ্ধে দুটো ডিসিশন যাওয়ার কারণে কি আসলে তারা ম্যাচ থেকে ছিটকে গেল? যদি আপনি এই কথাটা বলেন স্বাভাবিক সেন্সে এটা বলতেই পারেন এবং এটা বলার অধিকারও আপনার আছে, আমারও আছে, কিন্তু যৌক্তিকতার খাতিরে যদি আপনি দেখে থাকেন আর যদি বুঝতে চান তাহলে আমি যেটা বলবো, দুইটা ডিসিশন একেবারে রেফারি যে আসলে দেন নাই, একটা পয়েন্টের উপরে আসলে বাঁশিটা বাজানো হয় না। প্রথমটাই বলি, আপনার নুনো মেন্ডেস যখন ওই যে বলটা আপনি খালি চোখে দেখছেন বা রিপ্লেতে দেখছেন যে ওই সময় বলটা হাতে লাগলেও লাগতে পারে, এই ব্যাপারটা টোটালি ইগনোর বা স্কিপ করা হয়েছে আনইনটেনশনাল হিসেবে, যে কারণে নুনো মেন্ডেস ওখানে কার্ডটা কনসিড করেন না, বা তাকে যদি কার্ড দেওয়া হতো তাহলে তিনি ওটা সেকেন্ড ইয়েলো পেতেন এবং মাঠ থেকে উঠে যেতেন। যদি এই ডিসিশনটা হতো তাহলে বায়ার্ন মিউনিখের জন্য একটা সহজ সমীকরণ হয়ে দাঁড়াতো, একজন কম নিয়ে খেলাটা পিএসজির জন্য কষ্টসাধ্য হতো। জিততো কি জিততো না এই বিতর্কে যাচ্ছি না। এবার আসেন সেকেন্ড যে অপশনটা তৈরি হয়েছে সেটা হলো ভিতিনহা যে বলটা ক্লিয়ার করতে চেয়েছিল সেই বলটা জও নেভেজের হাতে লেগে যায় এবং সেখানে রেফারি একেবারে পরিষ্কার দেখা সত্ত্বেও তিনি সেখানে পেনাল্টির বাঁশি বাজান নাই, এমনকি ভার সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ না করে রেফারির সিদ্ধান্তকে সঠিক বলেছে যে না এটা হয় না। এখন কেন এই জিনিসটা হলো, প্রথম জিনিসটা একটু ভালো করে বুঝবেন। প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বলটা ক্লিয়ার করতে চায় নাই কিংবা গোল মুখে শট করে নাই, নিজেদের প্লেয়ার বলটা ক্লিয়ার করতে চেয়েছে এবং খুব ফোর্সফুলি বলটা চলে যাচ্ছিল। এখন ইও নেভেজের হাতে যখন বলটা লাগে সেই সময় আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে তিনি অপ্রস্তুত ছিলেন, বা তিনি যখন হাতে বলটা লাগে তখন সেটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি যখন বডি সুইচ করে সেই সময় তার হাতে বলটা লেগে যায়। নিজেদের প্লেয়ার বা সতীর্থ যখন বলটা ক্লিয়ার করতে গেছে এবং সেখানেও যখন ইন্টেনশনালি বল হাতে লাগানো হয় নাই, তখন এক্ষেত্রে রেফারি এড়িয়ে গেছেন, খেলাটা চালিয়ে গেছেন বা তিনি ওখানে পেনাল্টির বাঁশিটা বাজান না। এটা হলো নিয়ম। আর আপনি যদি আরও নিয়মকানুন জানতে চান আমি আপনাকে পুরো নিয়মটা উল্লেখ করে দেব। বিষয়টা হলো যে রেফারির প্রথম সেকেন্ড যে ডিসিশনটা, এই ডিসিশনটা আমার কাছে মনে হয়েছে যে না, ইজ ইট রাইট, পেনাল্টি না বাজানোটা মোটে ভুল সিদ্ধান্ত ছিল না, বরং এটা সঠিক। কিন্তু নুনো মেন্ডেজের যেটা, সেটা আমি ওই যে একটা শুধুমাত্র আনইনটেনশনাল ব্যাপারটা দিয়ে আমি আসলে ইগনোর করতে পারি না। ম্যাচের সিচুয়েশন কখনো কখনো এরকম ছোট ছোট সিদ্ধান্তে পরিবর্তন হয়ে যায়। যাই হোক, পুরো ম্যাচটা দেখার পরে দুই লেগ মিলিয়ে, প্রথম লেগ সেকেন্ড লেগ, আপনি বায়ার্ন মিউনিখের ভুলটা কি ধরতে পেরেছেন?
আমি আপনাকে একটা একটা করে যদি ভুল বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, খুব ছোট করে বলি। রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে গোল দিতে পেরেছে, তারপরে পিএসজির মাঠের থেকে ওই বায়ার্ন মিউনিখ কতগুলো গোল হজম করে এসেছে। এই জিনিসগুলো ভালো করে মনে করিয়ে দেয় যে এই দলটা গোল দিতে পারদর্শী, এই দলটা মোটামুটি অ্যাগ্রেসিভলি ভালো করে দিতে পারে, সেই যোগ্যতাটা তার আছে। কিন্তু একটা জিনিস নাই, তা হলো ডিফেন্ড করা। নিজেদেরকে ডিফেন্ড করতে হবে। যদি আপনি ডিফেন্ড করতে না পারেন তাহলে আপনি মানে হাজার চেষ্টা করলে আপনি এই ম্যাচ বের করতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই। আর্সেনালের বিপক্ষে যখন সিমিওনের ফুটবলটা আপনারা দেখেছেন, আর্সেনাল কয় গোলে জিতেছে ভাই? প্রথম লেগটা হয়েছিল ড্র, সেকেন্ড লেগটা কয় গোলে জিতেছে? 1 গোলে জিতেছে। জিততে 5 গোল লাগে না ভাই, একটা গোলই লাগে। এবং ওই একটা গোলের ডিফারেন্স নিয়ে আলিয়ান্স এরিনা পিএসজি এসেছে এবং নিজেদেরকে ডিফেন্ড করার জন্য আবার নিজেরা একটা গোল দিয়ে যখন মোটামুটি ম্যাচটা কন্ট্রোলে নিয়ে আসছে, এরপরে আস্তে 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 বায়ার্ন মিউনিখ এলোমেলো হওয়া শুরু হয়েছে। লুইস এনরিকে বলে কয়ে এসেছিলেন যে আমরা ডিফেন্সিভ ফুটবল খেলবো না। শেষ মুহূর্তে এসে যে ডিফেন্সিভ মুড যেটা ছিল সেটা খেলার অংশ। আপনি বলতে পারেন যে প্রথম লেগের চেয়ে সেকেন্ড লেগটা কিছুটা বোরিং লেগেছে। না ভাই, এইটা বোরিং ফুটবল না, বরং কৌশলে আমাদেরকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য যা করা দরকার আমরা সেটা করব। শেষ দিকে এসে লুইস এনরিকে মনে করেছে এখন ডিফেন্ড করা দরকার, তিনি ডিফেন্ড করেছেন। যখন তিনি অ্যাটাকিং ফুটবল খেলা দরকার ছিল তখন তিনি সেটা খেলিয়েছেন। এর মানে সাইড লাইনে দাঁড়ানো আপনার ভিনসেন্ট কম্পানি অভিজ্ঞতার খাতিরে অভিজ্ঞতার দিক দিয়ে লুইস এনরিকের সাথে যে টক্করে কোথায় হেরে গেলেন, এটা এই মুহূর্তে পড়াশোনা করার সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয়। লুইস এনরিকের একটা কথা বলে শেষ করতে চাই, তা হলো তার কাছে বোধহয় স্টার প্লেয়ার কে ছোট কে বড় এই জিনিসটা ম্যাটার করে না। তার কাছে ম্যাটার করে তোমাকে যেটা বলি সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ভেতর থেকে সেরাটা আনার জন্য যা কিছু করা দরকার আমি সেটা করে দেবো এবং তুমি সেটা সফল হবে। পিএসজির কাছ থেকে সেই ফুটবলটাই গোটা বিশ্ব আরও একবার দেখতে পেল। ফাইনালে কী হবে সেই রেজাল্টটা সময় মতন হয়তো আপনারা জেনে যাবেন। এই ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে আরও কোনো জায়গা যদি আমি বলতে ভুলে যেয়ে থাকি, সেই বলার দায়িত্বটা এখন আপনার। আপনি বলবেন, আমি পড়ার চেষ্টা করব। এই ছিল আমার তরফ থেকে আপনাকে বলার মতন কথা। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।